নমস্কার, স্বামী সোমেশ্বরানন্দ বলছি। প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন করেছেন মণি রায়, বয়স 42, শিক্ষিকা। 7 মাস আগে দীক্ষা গ্রহণ করেছি। মনে প্রাণে ঠাকুরের সান্নিধ্য লাভ করার ইচ্ছা থাকলেও কিছুতেই ঠাকুরের কাছে যেতে পারছি না। জপের সময় কেবলই পুরনো দুষ্কর্মের কথা মনে পড়ে, যা আমার অজ্ঞাতে হয়েছে। আমি কি করে ওই চিন্তা থেকে মুক্তি পাব? যখন দীক্ষিত ছিলাম না তখন মুক্তি পাবার বাসনাও ছিল না। এখন মনে হয় সেই জীবনটা যদি না থাকতো ভালো হতো। একটু পথ দেখান। অতীতে হয়েছে এই নিয়ে চিন্তা করে তো লাভ নেই। নেতিবাচক চিন্তা যত চিন্তা করবেন তত বেশি নেতিবাচক হবে, ততই নেতিবাচক চিন্তা দৃঢ়ভাবে আপনার মনে বসবে। সুতরাং অতীতের কথা মনে এনে লাভ নেই। আর এইগুলো যাবে সাধনা করতে করতে বেরিয়ে আসবে মন থেকে। আর ঠাকুরের কাছে ইচ্ছে থাকলে তো যাওয়া যায় না, তার জন্য সাধনা চাই। আর ঠাকুর বলেছেন মাটির পাত্রে সিংহের দুধ থাকে না, পাত্র ফেটে যায়। উপমা দিয়ে বলেছেন। অর্থাৎ উচ্চস্তরের মহাপুরুষের কাছে যেতে গেলে সেই রকম মন দরকার। তো সেই জন্য এসব নিয়ে চিন্তা করে লাভ নেই। পজিটিভ চিন্তা করুন, প্র্যাকটিক্যাল চিন্তা করুন। আপনি তো শিক্ষিকা, তো প্র্যাকটিক্যাল চিন্তাকেই সাধনা করে যাওয়া। সময় লাগবে, এত তাড়াতাড়ি তো হয় না। সময় লাগবে, এত তাড়াতাড়ি হয় না। আর হয় না বলেই নরেন, রাখাল, কালী, যোগিন এর মতন বড় বড় দেখপাল তপস্বী কেউ ঠাকুর রাতের পর রাত দক্ষিণেশ্বরে সাধনা করিয়েছেন। কেন করিয়েছেন? সারা রাত ধরে ধ্যান করিয়েছেন। কাউকে পঞ্চবটিতে পাঠিয়েছেন, কাউকে বেলতলায়, কাউকে গঙ্গার তীরে। সুতরাং প্রথমেই এটা হচ্ছে যে পথটা কঠিন, এটা মেনে নিন। এই যেন ভাবে হচ্ছে প্র্যাকটিক্যাল। ধর্মের নামে অনেকে ইমোশনে ভোগেন, কোনো অর্থ নেই। প্রথমে তো বুঝতে হবে আমাকে ধর্মটা কি। মাধ্যমিক পাস করতে যদি ক্লাস 10 বছর লাগে, তাহলে কি ধর্মটা ইচ্ছে সোজা জিনিস? সেই জন্য সাধনা করে যেতে হবে, এবং কতদিন লাগবে সেটা নির্ভর করবে সাধনার ওপর। ধৈর্য ধরে সাধনা করে যেতে হয়। আমি আপনাকে কোনো সান্ত্বনা দেব না, যা প্র্যাকটিক্যাল তাই বললাম। তা যেরকম ভাবে আপনি ছাত্রীদের বা ছাত্রদের যে কথা বলেন, এখানেও সেই কথা। পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলে পড়তে হবে, খাটতে হবে, স্কুলেও পড়তে হবে, বাড়িতেও পড়তে হবে, লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, রুটিন মেনে পড়তে হবে। এগুলো বলেন তো। সাধন জগতেও একই ব্যাপার। সেই জন্য শুধু কমন সেন্স ব্যবহার করুন, আপনি দেখবেন সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছেন। অধিকাংশ প্রশ্ন কিন্তু আমাদের কমন সেন্স উত্তর দেয় যদি আমরা একটু চিন্তা করি তাহলে। আর অতীতে যা হয়েছে তা নিয়ে চিন্তা করবেন না, এতে কোনো লাভ নেই। বরং যতই চিন্তা করবেন আপনার এই অতীতের সংস্কার আরো বেশি দৃঢ় হবে, এবং তত এটা আরো বড় বন্ধনে জড়াবে। সেই জন্য যা হয়েছে হয়েছে, নতুনভাবে শুরু করুন এই পথ। এবারে প্রশ্ন করেছেন তনুশ্রী গাঙ্গুলি বাগচি। তনুশ্রী গাঙ্গুলি বাগচি তিনি লিখছেন, বয়স 55, বেলুর মঠের দীক্ষিত আমি। কথামৃতে চতুর্বিংশতি তত্ত্বের কথা বলা আছে। এই চতুর্বিংশতি বলতে কি বোঝানো হয়েছে যদি বুঝিয়ে দেন তো ভালো হয়, উপকৃত হব।
এগুলো হচ্ছে সৃষ্টির প্রসেস। চেতনা কিভাবে সেই মহাচেতনা থেকে আস্তে আস্তে বিশ্ব চেতনা হয়ে ব্যক্তি চেতনায় রূপান্তরিত হয়েছে সেটা বলার কথা। যেমন ইলেকট্রিসিটি যেখানে তৈরি হয় সেখান থেকে তার দিয়ে এসে আপনার বাড়ির সামনে ট্রান্সফরমারে আসে 10,000 ভোল্ট, তারপর ট্রান্সফরমার তাকে 220-তে কনভার্ট করে, আপনার বাড়িতে ঢোকে, সেখানে এসে সে 5 পাওয়ারের বাল্বও জ্বালাচ্ছে, আবার 60 পাওয়ারের বাল্বও জ্বালাচ্ছে, হিটার চালাচ্ছে, মিক্সিও চালাচ্ছে। চতুর্বিংশতি তত্ত্ব হচ্ছে এরকম 24টা তত্ত্ব যেটা সেই সৃষ্টি তত্ত্বের বিভিন্ন প্রসেসে কাজ করে। এগুলোর মধ্যে আছে প্রথমত প্রকৃতি, মহৎ, অহংকার, মন। প্রকৃতি মানে সেই শক্তি যা জীব জগৎ তৈরি করতে চলেছে। মহৎ বিশ্ব চেতনা প্রকাশ ঘটছে। অহংকার আর মন, সেই বিশ্ব চেতনার মধ্যে আবার আমি বোধ একটু জেগে উঠেছে, যে আমি বোধ ওই সৃষ্টির আমি বোধ থেকে, আদ্যাশক্তির আমি বোধ থেকে আলাদা। যেমন ঘুমে একরকম আমি বোধ হয়, জাগ্রত অবস্থায় আরেক রকম আমি বোধ হয়, সেরকম। আর মন, প্রথমে প্রকৃতি, মহৎ, অহংকার, মন, 4 তত্ত্ব। তারপরে আসে পঞ্চ তন্মাত্রা, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। তারপরে আসে পঞ্চ মহাভূত, খিচি, অপ, তেজ, মরুদ, বোম। এরপরে ব্যক্তি শুরু হয়ে গেছে, জীব জগৎ সৃষ্টি হয়ে গেছে। শুরু হলো পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, চোখ, কান, নাক, জিভ, ত্বক, চামড়া। আর এরপরে 5 কর্মেন্দ্রিয়, বাক, পানি, পাত, পায়ু, উপস্থ। এইগুলো 24 তত্ত্ব। প্রথম প্রকৃতি, মহৎ থেকে 4, তারপরে 5 তন্মাত্রা, 4 আর 5 9, পঞ্চ মহাভূত আরো 5, 14, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় 5, 19, আর পঞ্চ কর্মেন্দ্রিয় 5, সব মিলিয়ে 24। সৃষ্টির বিভিন্ন স্তর, এর মধ্যে দিয়ে এগুলি প্রকাশ পেয়েছে। এরপরে প্রশ্ন করেছেন দীপান্বিতা সরকার। তিনি লিখছেন, আমি মাস্টার ডিগ্রি করে ব্যাংকিং এর জন্য পড়াশোনা করছি, সিলেবাসটা একটু কঠিন লাগছে। আমি বিএড করতে চাই না এখন কিছুদিন। আগে প্রাইভেটে চাকরি এর চেষ্টা করতে গিয়ে দেখছি ভালো কোনো কাজ পাইনি। কিছুদিনের জন্য এক জায়গাতে কাজ করার পরে বিশেষ কারণে ভালো লাগেনি। অনলাইন টিউশন ক্লাস বা টিউশন পড়ানো কাজ শুরু করলেও তেমন কোনো লাভ হচ্ছে না এখনো। 5 বছর হলো দীক্ষা নিয়েছি, নিয়মিত জব করি, কিন্তু এই 1 বছর নিজেকেই নিজের বোঝা মনে হয়। এই পরিস্থিতিতে আমার কি করা উচিত, কিভাবে নিজের পায়ে দাঁড়াতে হয়, কিভাবে নিজের পায়ে দাঁড়ানো যায়। দেখুন, মন মতো কাজ তো সবাই পায় না, খুব কম লোক পায়, এবং আরো কম লোক কাজকে মনের মতো করে নেয়। আপনি বলছেন মনের মতো কাজ চাই, আগে ঠিক করুন আপনার মনের মতো কাজটা কি। আপনি অনেকগুলো তো চেষ্টা করেছেন, আপনি একটা লিস্ট করুন কি কি কাজ করতে আপনার ভাল লাগে। আর মনের মতো কাজ হলে মনের মতো পরিবেশ কিন্তু নাও পেতে পারেন, তাই না? সুতরাং সবকিছু মনের মতো হয় না, সবাইকে অ্যাডজাস্ট করতে হয় কম বেশি। কারণ মানুষ এইখানেই মানুষের একবার যে মৌলিক ভুলটা করে অধিকাংশ মানুষ, সেটা হচ্ছে সে পছন্দ মতো জিনিস চায়।
মনের মতো স্বামী চাই, মনের মতো স্ত্রী চাই, মনের মতো ছেলে মেয়ে চাই, পছন্দ মতো বস চাই, বাধ্য সাবঅর্ডিনেট চাই, মনের মতো পরিবেশ চাই। অত্যন্ত প্র্যাকটিক্যাল চিন্তা এইসব। সেই জন্য ঠাকুর বলেছেন সাঁতার শেখো কাব্য ব্যাকরণ দর্শনের আগে। জীবনে বাঁচতে শেখা, জীবনের মোকাবিলা করা। সবাই তো মনের মতো কাজ চায়, জিজ্ঞেস করুন না গিয়ে, সবাই আমেরিকায় গিয়ে চাকরি করতে চায়। সুতরাং আগে ঠিক। আবার কেউ কেউ মনে করে যত বেশি বেতন মাইনে পাবো ততই মনের মতো কাজ। তো সেই জন্য বলছি আগে একটা কাগজে লিখুন কি কি কাজ আপনার মনের মতো, কি কি কাজ করতে ভালো লাগে, তারপর সেটাকে শর্ট লিস্ট করুন। যদি 10টা এমন কাজে লেখেন, শর্ট লিস্ট করে 5-এ আনুন, 10-এ আনুন, 2-এ আনুন। তারপর দেখুন কোনটা আপনার সুবিধে হচ্ছে। আপনাকে কিছুটা অ্যাডজাস্ট করতেই হবে, সবাই অ্যাডজাস্ট করে। সমস্যা হল বাঙালিদের বিশেষ করে ছোটবেলা থেকেই তাকে শেখানো চাকরি করতে হবে এবং সেও তা ওই চিন্তাই করে চাকরি করতে হবে, কোনো অল্টারনেটিভ শেখে না। আর মুশকিল হলো বাঙালিরা নিজেদের ভীষণ বুদ্ধিমান ভাবে, সুতরাং অন্যরকম চিন্তা করার দরকারও নেই। বাঙালিদের জীবনে একটু প্র্যাকটিক্যাল হওয়া উচিত। সেটা হচ্ছে ঠিক আছে আমার চাকরি করব, যদি না পাই কোনো বিকল্প আমি চিন্তা করছি কিনা, অপশন চিন্তা করছি কিনা। স্কুটার চালাতে গেলেও একটা স্টেপনি থাকে, একটা এক্সট্রা টায়ার লাগিয়ে রাখে সঙ্গে। ঠিক তেমনি জীবনের পথে চলতে গেলেও কিছু স্টেপনি দরকার। হঠাৎ দরকার হলে ওটা কাজে লাগাবো। ছোটখাটো বিজনেস করা, ঘরে বসে কিছু করা যায় কিনা। কারণ চাকরির সুযোগ কিন্তু আরো কমবে, অনেক কমবে। আপনাকে ভয় দেখাচ্ছি না, একটু চোখ খুললে দেখবেন কিভাবে প্রযুক্তি এগিয়েছে, টেকনোলজি এগুচ্ছে, এবং বড় বড় কোম্পানি বড় বড় মেশিন ব্যবহার করছে টেকনোলজির। অটোমেশন শুরু হয়ে গেছে, এরপর রোবোটাইজেশন আসছে। আর কোম্পানি কাজ করছে জনসেবার জন্য নয়, লাভ করার জন্য। আর প্রযুক্তি আসবে দুটি কারণে। এক হচ্ছে কোয়ালিটি উন্নত করতে হবে পণ্যের, দ্বিতীয় খরচা কমাতে হবে। সুতরাং কর্মসংস্থানের সুযোগ আরো কমবে। এই জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে আমার বিকল্প কিছু আছে, আর কিছু কিছু পথ আমার আছে। তা সেই জন্য আগের প্রশ্নে যাকে একজনকে বলেছে প্র্যাকটিক্যাল হতে, এখানে কিন্তু প্র্যাকটিক্যাল হতে হয়। কি জাগতিক কি আধ্যাত্মিক জীবনে প্র্যাকটিক্যাল হতে হয়। প্র্যাকটিক্যাল মানে বাস্তব বুদ্ধি কি চলছে আগে দেখে নেই, তারপর আমি কি কি কাজ পারি। আপনি একটা বই দেখবেন স্বাবলম্বী মানুষ হওয়া, যদি সম্ভব হয় একটু পড়ে নেবেন। এবং এই গ্রুপের যিনি অ্যাডমিন সর্বরেডি, তাকে আপনি বলতে পারেন বইটির জন্য কুরিয়ারে পাঠিয়ে দেবেন, একটু পড়ে নিন, তাহলে সুবিধা হবে। অনেক লাইন দেখতে পাবেন, ওখানে প্রচুর উদাহরণ দিয়েছি, প্রচুর ঘটনার কথা উল্লেখ করেছি, কিভাবে দাঁড়িয়েছে, কত ছেলে মেয়ে সেই কথা দিয়েছে, সেগুলো একটু দেখে নিন। এবারের প্রশ্ন করেছেন স্বরূপ বাগচি। তিনি লিখছেন, আপনি প্রায় বলেন অধিকাংশ ভয় কাল্পনিক, কিন্তু কিছু ভয় তো সত্যি। সেইগুলোকে তাৎক্ষণিকভাবে কি করে সামাল দেব, আর সমাধান কিভাবেই বা খোঁজার চেষ্টা করব। করোনা কারণে বারবার মনে আসছে কিছু ভয়, যার খানিকটা অতি সত্যি। আমার তো কোনো ভয় নেই করোনা সম্বন্ধে, এবং পোস্টেও লিখেছি। করোনা ভয় কেন হবে? যে কথা বলা হয়েছে, সরকার থেকে বলা হয়েছে, ডাক্তাররা বলছেন মেনে চলুন। আর কি করতে পারেন? তা সত্ত্বেও যদি কিছু ভয় পেয়ে কিছু লাভ আছে। আবার আপনাকে বলছি, আগেদের মতন বাস্তব হন, প্র্যাকটিক্যাল হন। ভয়ের থেকে আপনি পালিয়ে কি আপনার সমস্যাটা সমাধান হবে না, ভয়ের মোকাবিলা করতে হবে। ধরেই নিচ্ছি ভয়টা সত্যি,
অধিকাংশ লোক তাই ধরে, এবং যারা ভূতের ভয় পায় তারা ভূতের ভয়কেও সত্যি বলেই মনে করে। তাদের কথাও ঠিক, কারণ ভয়টা তো সত্যি, ভূত থাকুক না থাকুক। ভয়ের মোকাবিলা করার একটাই পথ, ভয়ের থেকে মুক্ত হওয়া, ভয়ের মোকাবিলা করা। সমস্যাটা ভয় নিয়ে নয়, সমস্যাটা নিজের শক্তিকে কম করে আঁকা, যে আমি দুর্বল, আমি পারবো না, এটা মূল। কারণ একই বিষয়কে সবাই তো ভয় পাচ্ছে না, কেন পাচ্ছে না? রসগোল্লা খেলে সবাই বলবে মিষ্টি, কেন? রসগোল্লাতে চিনি আছে। কিন্তু ভূতকে তো সবাই ভয় পায় না, করোনাকে তো সবাই ভয় পায় না। টিভিতে তো দেখেছেন বহু লোক বাজার করছে, ডিস্টেন্সিং মানছেই না। সুতরাং ভয়ের মোকাবিলা করা, ভয়ের দূর করার একটাই উপায়, তার মোকাবিলা করা। দুর্বলতার ওষুধ দুর্বলতা নয়, সবলতা। দ্বিতীয়ত, ভয় অনেক সময় আমরা কল্পনা করে পাই। আপনি দেখবেন, আপনি বলছেন কিছু ভয় সত্যি, কিন্তু যে উদাহরণ দিচ্ছেন সেইটা কিন্তু সত্যি ভয় নয়। বহু লোক যাদের করোনার ভয় নেই, আমারও তো নেই, আমি তো লিখেছি। কেন নেই? যদি হয় করোনা, তাহলে আমি কি করব? ভয় করে আমার করোনা বন্ধ হবে? আমাকে নিয়ম মেনে চলতে হবে, বাইরে বেরোলে মুখোশ পরতে হবে, স্যানিটাইজার ব্যবহার করতে হবে, ইমিউনিটি বাড়াতে হবে, এই নিয়মগুলো মেনে চলতে হবে। নাহলে ভয়, মৃত্যু তো হবেই একদিন, করোনা হোক না হোক। তাহলে কি আমি মৃত্যু হয়ে সারা জীবন ভুগব? সুতরাং ভয় যদি সত্যিও হয়, ধরে নিলাম সত্যি, তাহলে তার মোকাবিলা করতে হয়, কারণ পালিয়ে তো বাঁচা যায় না। সেই জন্য আপনি একটু চিন্তা করুন, উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন।